অনেক স্টোরিজ থাকে যে স্টোরিজগুলো আসলে মানুষ জানে না। সাকিব যখন নতুন দলে ঢুকলো, আপনি তখন ধরেন মানে একদম নেতৃস্থানীয় অভিভাবকের জায়গাটায় প্রথম দেখায় কি মনে হয়েছিল সুমন ভাই? মানে এরকম আসলে গল্পগুলো শোনার মতো আমরা কাউকে পাই না। হোয়াট অ্যাকচুয়ালি ইউর ফার্স্ট ওপিনিয়ন অর থিঙ্কিং এক্সপিরিয়েন্স এক্সপেকটেশনস ফ্রম সাকিব আল হাসান? হি ইজ ডিফারেন্ট। প্রথমে মনে হচ্ছে হি ইজ ডিফারেন্ট। কি জায়গাটা ছিল মানে? বাট ও শুরুতেই কিন্তু চোখে চোখ রেখে খেলতো যার সাথে হি ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ বেস্ট। মানে not a audacity, it's not a audacity but not a but confident in himself. আর যখন প্রথম ট্যুরে গেলাম জিম্বাবুয়েতে, তারাই কিন্তু সাকিবের খেলা আমি খুব একটা দেখিনি। ডোমেস্টিকে খুব একটা খেলা দেখা হয়নি। খুব বেশি খেলছে এরকমও না, দেখার জন্য তো সময় লাগবে। বিজি ন্যাশনাল ব্যস্ত ছিলাম, ওর খেলা খুব দেখা হয়নি। তো ওইটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ওকে কাছ থেকে দেখা। খুব বেশি যে আউটস্পোকেন তাও না, নিজের মধ্যে থাকতে ভালোবাসে, বাট ও যেটা বলে সেটা মিন করে। এটুকু বুঝতাম। তো তখন আমাকে বলে দেওয়া ছিল দুজন প্লেয়ার ছিল, মেহরাব হোসেন এবং বাহাতি ব্যাটসম্যান মেহরাব, ওপিনা মেহরাব জুনিয়র বলা হতো, মেহরাব জুনিয়র এবং সাকিব আল হাসান। তো আমাকে তো আমাকে বলে দিলে মেহরাব জুনিয়র আওয়ার নেক্সট প্রসপেক্ট। সাকিবকে নিয়ে অত কথা কিন্তু বলে সেই ছেলেরা ভালো, বাট আমার প্রসপেক্ট ইজ মেহরাব হোসেন জুনিয়র। সো আমাদের খেলোয়াড়দের তো একটা চোখ থাকে, খেলতে খেলতে একটা মোটামুটি তো একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো আমি প্রথম ট্যুরেই শুধু তো প্রথম ট্যুরে গেলে হয় কি একটা লোকের ক্যারেক্টারটা বোঝা যায় যে আপনি মানুষ হিসেবে কেমন। একদমই, এটা আমরাও ইয়ে করি সাংবাদিকদের মধ্যে যে আসলে ট্যুরে না গেলে বোঝা যায় না চরিত্র কেমন। হয়তো খেলার স্কিলটা বোঝা যায়, বাট মানুষ হিসেবে কেমন সেটা আসলে ট্যুরে গেলে বোঝা যায়। আমার ওই ট্যুরে দেখে যেটা বললাম, প্রথম কাছ থেকে দেখে মনে হয়েছিল যে এই ছেলেটা ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট দেন আদার্স। এবং প্রথম ম্যাচে ভালো বল করেনি, যে প্রবলেমটা ছিল পরের ম্যাচে দেখলাম টোটালি ঠিক করে ফেলেছে। সো হি কারেক্ট হিমসেলফ, এবং সেটা করতে বেশি সময় নেয়নি। এবং যেটা বললাম স্ট্রং ক্যারেক্টার, হয়তো অতটা দেখাচ্ছে না, বাট ইউ ক্যান ফিল যে ছেলেটা স্ট্রং। এবং ও যখন মাঠে নামছে, হি ওয়ান্ট টু ডু দ্য বেস্ট থিং, মানে বেশি সবচেয়ে ভালো জিনিসটা মাথা নত করার। ব্যাটিং করছেন আর ওই দিকটায় ধরেন হচ্ছে সাকিব, আশরাফুল বা ওরা তারা ব্যাট করছে। কার ব্যাটিংটা দেখতে সবচেয়ে মজা লাগতো? আপনার ব্যাটিং তো আমরা দেখতাম, আপনি আসলে কারটা খুব এনজয় করতেন? জাভেদ ওমর আমাকে খুব স্টেডি, ঠান্ডা করতে সাহায্য করতো আর কি। আর আশরাফুলের সাথে ব্যাটিং করতে পছন্দ করতাম। থাকলে কি টেনশন নেই? কোনো টেনশন নেই, একটা দিকে আছে, সারাদিন কাটাই যাবে, একদিন আছে ওই দিকে ধরে রেখেছে। শুনলে কিন্তু আমাকে ধরবে। তার সাথে ব্যাটিং করতে এনজয় করতাম, আর আশরাফুলের সাথে ব্যাটিং করতে এনজয় করতাম। আমার মনে আছে যে আমার প্রথম সেঞ্চুরি 100টা আই থিঙ্ক ওর কিছু ডিজার্ভ আমি দিতে পারি, ওকে ক্রেডিট দিতে পারি। আচ্ছা, কেমনে এটা? ডিজার্ভ সাম ক্রেডিট। আমি তো 50 করে আউট হয়ে যাচ্ছিলাম, তো 70 পর আমার টেনশনটা শুরু হতো। তার আগ পর্যন্ত সব গুড, তারপর একটা বাজে শট খেলে আউট হতাম। তো ওই দিন ও আমাকে অনেক ইন্সপায়ার করেছিল, বারবার বলছিল যে সেঞ্চুরি খুব বেশি দূর না, ও আমার রানটা ও গুনছিল। আচ্ছা, হি ওয়াজ স্কোরিং, হি ওয়াজ কাউন্টিং মাই রান। হ্যাঁ, আমার রানটা ও কাউন্ট করছিল। ওই সময় আমাকে প্রথম সেঞ্চুরিতে মাথা ঠান্ডা রাখাটা, মানে ফলস স্ট্রেট না খেলা, এই ব্যাপারটা। ও তখন তো বেশি বয়স না, কিন্তু ও তো সেঞ্চুরি আরো আগে করে ফেলেছে। সো হি হেল্প মি আউট। আচ্ছা, সো আশরাফুল আমি বলছিল, শুনবে আজকে কিছু একটা হইতে পারে, কিন্তু সো আমার মাথায় একটা ছিল যে ইলেভানো ক্রিকেট, এবং আমরা ভালো যাচ্ছিলাম। বাট তখনকার অনেকগুলি ম্যাচে স্টোরিটা আমাদের এমন ছিল যে খুব ভালো খেলছে বাংলাদেশ, শেষটা করতে পারছি না। বড় দলগুলির সাথে আমাদের স্টোরিটা ফিনিশিং করতে পারছি, ভালো খেলছি, বাংলাদেশ জেতার উচিত, ভালো খেলেছে, বাট শেষটা করতে পারছি না। তো তখন আমার একবার মনে হচ্ছিল যে ব্যাপারটা কি আজকে তেমনটা হবে। আশরাফুল ইজ কনফিডেন্ট, আশরাফুল আমাকে বলছে। তো আমি ওকে বলছিলাম যে আই ক্যান স্টিল রিমেম্বার যে কোনো মানে থাকে না যে কোনো কথা শুনে ব্যাকরণ মেনে ব্যাটিং করছিল নাকি একদম যেটা এনজয়িং ইজ ব্যাটিং, এবং যেটা করার চেষ্টা করছে সেটাই করতে পারছিল, ব্যাটিংটা এনজয় করছিল, এবং হি ওয়াজ প্লেইং টু উইন দ্য গেম। এবং টার্গেটে খেলছিল। তো আমার কাছে যখন আমি বলছিলাম ইউ ব্যাটিং ওয়েল, খুব ভালো ব্যাটিং করছো, তো নতুন আলাদা করে কিছু করাতে, যে ব্যাটিং করছে এইভাবে করতে থাক, আমরা এখনই জেতার চিন্তা করে প্রেশারটা নেই, মানে জেতার চিন্তা করলে তো একটা এক্সট্রা প্রেশার তৈরি হবে। আমরা যত কাছাকাছি যাওয়ার সময় আমরা দুজন যাই। শেষের দিকে তখন আমাদের মোহাম্মদ রফিক ছিল, আফতাব আহমেদ ছিল, সো তখন কিছু একটা হতে পারে, আমরা যত কাছে নিয়ে যেতে পারবো তখন সুযোগটা তৈরি হবে। আমি বলছিলাম তুই ব্যাটিং করতে থাক, আমরা এখনই জেতার চিন্তাটা মাথায় না ঢুকি, যে ব্যাটিং করছে সেভাবে করতে থাকি, লেটস সি, তারপর দেখি কি হয়। আমার মনে হয় যে শেষের দিকে, একদম শেষের দিকে উই স্টার্টেড বিলিভিং দ্যাট নাও উই ক্যান উইন দিস গেম। অস্ট্রেলিয়াকে আপনারা তারপরে কিন্তু
It was a statement, big statement to the world cricket. ডেফিনেটলি। যে বাংলাদেশ ক্রিকেট ইজ রেডি। ওই সময় হেডলাইন করেছিল প্রথম আলো যে বাঘের গর্জন শুনেছি বিশ্ব, খুবই আলোচিত একটা। অস্ট্রেলিয়া দলটা আসলে তেমন ছিল, ওই সময় অস্ট্রেলিয়া দলটা আসলে তেমন ছিল। অন্য দলগুলো ইউ ক্যান রিমেম্বার তখন তো এমন একটা ব্যাপার ছিল যে অস্ট্রেলিয়া এগেইনস্ট রেস্ট অফ দ্য 11 খেলা হয়েছিল রেস্ট অফ দ্য 11 অস্ট্রেলিয়া হেরেছিল। এটা মনে আছে, এটা খুবই আলোচিত একটা ইয়ে ছিল। সুমন ভাই, এই যে আপনার সময়টায় মানে অ্যাজ আ ব্যাটার আপনি মোটামুটি সবাইকেই কাছাকাছি পেয়েছেন, হয়তো কাউকে ক্যারিয়ারের শুরুর দিক থেকে পেয়েছেন, আর কেউ আপনি যখন এস্টাবলিশ তখন দলে এসে জয়েন করেছে। অপর এন্ডে যখন থাকেন